দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। তীব্র গরমে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে, বেশিরভাগ শিশু, ঘটছে হিট স্ট্রোক। উপজেলার নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন হবে বিজিবি, প্রতি ইউনিয়নে থাকবে ম্যাজিস্ট্রেট। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। যুদ্ধ নয়, আলোচনা সমস্যা সমাধানের ভালো উপায়, ইউএন স্ক্যাপের অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী। তীব্র তাপপ্রবাহে নাকাল পুরো দেশ, ব্যাহত হচ্ছে জনজীবন। হাসপাতালে বাড়ছে রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এদিকে আজ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট আরও 3 দিন বহাল থাকবে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে আজ সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 41.8 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে প্রতিদিন। গত এক সপ্তাহে বরগুনায় হিট স্ট্রোকে মারা গেছেন 3 জন। অতিরিক্ত তাপদাহের কারণে ক্ষতি হচ্ছে গ্রীষ্মকালীন ফলমূলের। বৃষ্টির প্রত্যাশায় বিভিন্ন জেলায় বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দর্শক, গরমের তীব্রতায় বাগেরহাট জেলা হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 106 জন রোগী, এর মধ্যে শিশু 32টি। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী মামুন আহমেদ সেখান থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। মামুন, আসলে গরম যত বাড়ছে হাসপাতালে রোগীদের চাপও বাড়ছে, চিকিৎসকরা কি বলছেন? আসলে বেশিরভাগ রোগী কি সমস্যা নিয়ে আসছেন সেখানে? উপকূলীয় জেলা বাগেরহাটে এমন পরিস্থিতিতে গত 24 ঘন্টায় বাগেরহাট জেলা হাসপাতালে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর, সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 106 জন, যার মধ্যে 32 জনই শিশু। এমন পরিস্থিতিতে এখানকার চিকিৎসকরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি স্যালাইন এবং তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এছাড়া বাগেরহাট জেলা হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদেরকে সেবা দিতে মূলত হিমশিম খাচ্ছেন এখানকার নার্স এবং চিকিৎসকরা। তারা বলছেন বাগেরহাট জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতা রয়েছে 40 জন, সেখানে ভর্তি রয়েছে ধারণ ক্ষমতায় প্রায় 3 গুণের কাছাকাছি। এমন পরিস্থিতিতে তারা মূলত সেবা দিতে হিমশিম খাচ্ছেন এবং এখানকার যিনি মোংলা আবহাওয়া অধিদপ্তরের যিনি প্রধান আবহাওয়াবিদ রয়েছেন হারুন রশিদ, আমার কথা হচ্ছিল তার সাথে, তিনি জানিয়েছেন আজকে বিকেল 3টায় তাপমাত্রা তারা রেকর্ড করেছেন বাগেরহাট জেলায় 40 ডিগ্রি। এবং এমন পরিস্থিতিতে বাগেরহাটের মোংলা, মোরলগঞ্জ এবং বাগেরহাট সদর উপজেলায় বিশেষ ইস্তেগফার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তারা মূলত সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা জানিয়েছেন বৃষ্টির জন্য। এছাড়া বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বাগেরহাট সদর উপজেলায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঠান্ডা পানি, স্যালাইন এবং শরবত বিতরণ করা হয়েছে। শরবত বিতরণ করেছে, স্যালাইন বিতরণ করেছে ছাত্রলীগ এবং তাঁতিলীগও। আমার কথা হয়েছিল বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন মূলত বড় মৌসুম চলছে, এমন অবস্থায় প্রচন্ড তাপদাহের কারণে খুব বেশি ক্ষতি সম্মুখীন হবেন না বলে এখানকার কৃষকরা। তারপরেও অতিরিক্ত তাপদাহের কারণে তারা ঘেরের পাড়ে যে সবজিগুলো রয়েছে সেগুলো শেড নির্মাণ এবং সেচ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তো সব মিলিয়ে বাগেরহাট জেলার প্রচন্ড তাপদাহে দুর্বিষহ যে জীবনযাপন করছেন সাধারণ মানুষ, দ্রুতই এই অবস্থার পরিবর্তন ঘটবে এমনটাই প্রত্যাশার কথা জানিয়েছেন বাগেরহাটের সাধারণ মানুষ। তো বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রুবায়েত। মামুন আহমেদ বাগেরহাট থেকে যোগ দিয়েছিলেন। চলমান দাবদাহে দেশে ডিমের উৎপাদন কমে গেছে শতকরা 20 ভাগের মতো, এমনটাই বলছেন খামারিরা। পাশাপাশি হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি এবং বাচ্চা। এই অবস্থায় সরবরাহ সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
চলমান তাপপ্রবাহে জনজীবনের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পোলট্রি খাতে। মারা যাচ্ছে মুরগি ও বাচ্চা, কমছে ডিমের উৎপাদন। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএর তথ্য মতে দেশে খামারির সংখ্যা 60,000-এর মতো। প্রতিদিন ডিমের চাহিদা প্রায় 4 কোটি, কিন্তু প্রচণ্ড গরমে এই খাতের বেহাল দশা। সাভারের ধামরাইয়ের কাউসার আহমেদ 10,000 মুরগি নিয়ে বেকায়দায় পড়েছেন। একই অবস্থা অন্য খামারিদেরও। 10,000 মুরগি আমার ডিম আসতো প্রতিদিন 300 কেজি প্লাস, তার মানে 92 প্রোডাকশন ছিল। এখন তাপমাত্রা এত বাইরে গেছে, বাইরে যাওয়ার কারণে আমার প্রোডাকশন চলে আসছে 80%, 70%-এ। আবার প্রতিদিন মুরগি স্টক করে মারা যাইতেছে, আবার কারেন্ট তো থাকেই না। এই তো ঝুঁকির মধ্যে ব্যবসা ধরে রাখাই কষ্টকর। এখন আমরা খুব আশঙ্কার মধ্যে আছি। এখানে ফ্যান দিছি, আপনি স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, আবার ঝর্ণা দিছি। গরমের কারণে প্রতিদিন 40টা, 30টা, 50টা করে মারা যাইতেছে, হিট স্ট্রোক হয়ে যায়। আপনার এ পর্যন্ত 400 মুরগি মারা গেছে। তাহলে আপনি এরকম অনেকেই লস খাইতেছে। লস খেলে আর কেউ উঠাইবে না, বাজারে সংকট দেখা দিতে পারে। ব্রয়লার মুরগির জন্য স্বাভাবিক সহনীয় তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দেশে এখন তাপমাত্রা উঠেছে 42 ডিগ্রি পর্যন্ত। ফলে হিট স্ট্রোকের শিকার হচ্ছে মুরগি। প্রোডাকশন 80-95% হয়েছে, 80%, 80 কি 50-এর নিচে এবারে মাঝখানে মাঝে মাঝে। বর্তমানে যে রোদের অবস্থা, যে পানি যদি ঠান্ডা পানি দেয় 5 থেকে 10 মিনিট পরে পানি চার মতো গরম হয়ে যায়। মুরগি তো এই পানি খাইলে আবার খাইলেও স্টুপ করবো, না খাইলেও স্টুপ করবো। তাপ প্রবাহের কারণে আমাদের মুরগিগুলি প্রতিনিয়ত হিট স্ট্রোক হচ্ছে। এগুলা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিন 10 থেকে 15টা বা 20টা এরকমও হচ্ছে। সারা দেশে হিট স্ট্রোকে মুরগি মরছে, কমছে ডিমের উৎপাদন। এই অবস্থায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রান্তিক খামারিরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনার উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ এই সিদ্ধান্ত জানিয়েছে তারা। বিকেল 5টার মধ্যে ছাত্রদেরকে হল ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে, আর ছাত্রীদেরকে হল ছাড়তে হবে আগামীকাল সকাল 10টার মধ্যে। এদিকে আজ সকাল থেকে কাপ্তাই সড়ক অবরোধ করে 2 ছাত্র নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সেখানকার শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। তবে শিক্ষার্থীদের দেয়া সকল দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনে সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকবার নির্দেশনাও দিয়েছেন। তিনি বলেন, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। এই নির্বাচন ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে বলেও তিনি মত দেন। বাংলাদেশে গণতন্ত্র রয়েছে, তার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে বলেও জানান তিনি। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয়, সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপের 80তম অধিবেশনে এই আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট দূর করতে আসিয়ান সদস্য দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপ 1973 সাল থেকে বাংলাদেশ এই সংস্থার সদস্য। থাইল্যান্ডের ব্যাংককে এই সংস্থার 80তম অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাত্তরের মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে ইসরায়েল ফিলিস্তিন, ইরান ইসরায়েল, রাশিয়া ইউক্রেন এবং মিয়ানমারের যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত, কারণ যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না প্রাণহানি ছাড়া। শিশু ও নারীরাই বেশি ভুক্তভোগী, তরুণ প্রজন্মও মারা যাচ্ছে। তাহলে কেন যুদ্ধ? তাই বিশ্ব নেতাদের আহ্বান জানাচ্ছি, বিশ্বের চলমান যুদ্ধ বন্ধ করুন। Experience the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. বাংলাদেশের সরকার প্রধান বলেন, মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তাই বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ আর মিয়ানমারের সমস্যা সমাধান করা জরুরি। We must settle regional disputes and tension through dialogue. আমাদের অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা নিষ্পত্তি করতে হবে। সর্বোপরি জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের পারস্পরিক সম্মান দেখাতে হবে। And atrocities and say no to war. 20 মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। The Asia Pacific region must বাংলাদেশ এখন ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং রেলওয়ে নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ সংযোগ দিয়েছে। এখন আশপাশের স্থলবেষ্টিত অঞ্চলগুলোর সাথে বঙ্গোপসাগরে প্রবেশের সুযোগ দিচ্ছে। আমরা পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত। 29. We need to cooperate. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে। এছাড়াও ইউএনএসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। যুদ্ধ নয়, শান্তির বার্তাই দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মনে করিয়ে দিলেন বিশ্ব নেতাদের যে তাদের দায়িত্ববোধ রয়েছে যুদ্ধ বন্ধ করার, আর একই সঙ্গে মরণাস্ত্রের পেছনে বিপুল অর্থ ব্যয় না করে সেই অর্থ মানব কল্যাণে ব্যয় করলেই বিশ্বে শান্তি বজায় থাকবেন। আর সেই কথাটি তিনি বারবার স্মরণ করিয়ে দিলেন বিশ্ব নেতাদের। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। উন্নয়নের ফানুসের নামে লুটপাট চালাতে গণবিরোধী প্রকল্প নিচ্ছে সরকার। দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে এই কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে বরিশালের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি। তার কারণেই আজকে মানুষ ধুঁকছে অনাহারে, অর্ধাহারে। আজকে সন্তান বিক্রি করে তার পেট ভরাতে হচ্ছে গরিব মানুষকে। আর অন্যদিকে কি চলছে? অন্যদিকে চলছে অনাচার, পাপাচারের এক বিস্তৃত পরিবেশ। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া 3 বিচারপতি। নতুন 3 বিচারপতি হলেন মোহাম্মদ আব্দুল হাফিজ, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সেখানে উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সহ বর্তমানে আপিল বিভাগে 5 জন বিচারপতি হয়েছেন। আর 3 বিচারপতির নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো 8 জনে। সব আইনি প্রক্রিয়া অবলম্বন করেই বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ির জিআই সনদ পেয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের আলাদা আগ্রহ থাকতে পারে, তবে টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশেরই। আজ 14টি পণ্যের ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ প্রদানকালে এসব কথাই জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, দেশীয় পণ্যের ঐতিহ্য রক্ষার পাশাপাশি সেগুলোর গুণগত মান বজায় রাখা এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখতে হবে। দেশের ঐতিহ্যগত পণ্য রক্ষার পাশাপাশি সেগুলো বাজারজাতকরণের সঠিক নির্দেশনাও দিয়েছেন এই মন্ত্রী। আমরা এটা আমরা হচ্ছে আজকে সনদ দিলাম, তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভ হয়তো তারা দাবি করেছে। নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ির যে এটা আমাদেরই থাকবে, বাংলাদেশে থাকবে।
প্রথমবারের মতো নতুন জাতের মুরগি বাউ চিকেন পালন করছেন নওগাঁর বদলগাছি উপজেলার খামারিরা। স্বাদে দেশি মুরগির মতো হওয়ায় বাড়ছে বাউ চিকেনের চাহিদাও। দেখতে দেশি জাতের মনে হলেও এগুলো বাউ চিকেন জাতের মুরগি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এই জাতটি উদ্ভাবন করেন। বাউ চিকেনের স্বাদ দেশি মুরগির মতোই। নওগাঁর বদলগাছি উপজেলার কোমরপুর গ্রামের খামারিরা এ জাতের মুরগি পালনকে লাভজনক বলছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় খরচ অনেক কম। সকালে একবার আর সন্ধ্যার সময় একবার খাবার দিলে মুরগিটার ঝামেলাটা ফিরে যায়। এর মধ্যে আমি বাইরে অনেক কাজও করতে পারি। আর মুরগিটা দেখতে কিছুটা দেশি মুরগির মতন, মুরগির কোনো অসুখ বিসুখ হয় না। মুরগির বয়স হচ্ছে 45 দিন। 45 দিনে ওজনে আসছে 1 কেজি 200 বা 300 গ্রামকে ওজনে আসছে। আমিও ওই মুরগি পালার জন্য চেষ্টা করব যে আগামীতে আমি যদি পাই তাহলে এই মুরগিটা আমিও পালন করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বাউ চিকেন পালনে নওগাঁর খামারিদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আর এই মুরগি দেখা যায় যে সোনালী মুরগি আপনার বছরে 6 থেকে 7টা ব্যাচ করা সম্ভব, কিন্তু এই মুরগি পালন করলে 8 থেকে 10টি ব্যাচ পালন করতে পারবে। এতে তার লাভের পরিমাণটা বেশি আসবে। বাউ চিকেন আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বদরুর রহমান মোল্লা স্যারের উদ্ভাবিত একটা মুরগির জাত আর কি। সবারই দেশি মুরগির প্রতি একটা আকর্ষণ রয়ে গেছে, ফলে এই মুরগিটা দেখতে দেশি মুরগির মতো এবং এই জন্য এটা জনগণের কাছে খুব গ্রহণযোগ্য হবে। প্রাণী সম্পদ বিভাগের প্রত্যাশা, মুরগির এই জাত পালনে প্রান্তিক পর্যায়ের খামারিরা অনেক লাভবান হবেন। দীপ্ত, বার্তাকক্ষ। বাঁশফুলের বীজ থেকে চাল তৈরি করছেন দিনাজপুরের কৃষি শ্রমিক সঞ্জু চন্দ্র রায়, যা থেকে ভাত, রুটি, পায়েস ও খিচুড়ির মতো সুস্বাদু খাবার রান্না করে খাচ্ছেন অনেকেই। সঞ্জুকে দেখে বাঁশফুল সংগ্রহ করছেন এলাকার অনেকেই। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলোয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের কৃষি শ্রমিক সঞ্জু চন্দ্র রায়। তার বাড়ির পাশেই বাঁশবাগান। সেই বাঁশের কাঁটাযুক্ত কঞ্চির প্রতিটি ডগায় ডগায় ঝুলছে বাঁশ ফুলের বীজ। এই বীজ পরিষ্কার করে শুকিয়ে চাল তৈরি করছেন তিনি। বাঁশের চাল দেখতে এবং কিনতে আসছেন অনেকেই। বাঁশের চাল দিয়ে ভাত, রুটি, পায়েস, খিচুড়ি রান্না করে খাচ্ছেন তারা। এটা বাঁশের নাম হচ্ছে বেরিয়া বাঁশ। 4 মণ আর কি কুটিছি আর কি ধান, 2 মণ চাউল বাড়াইছে। সেই চাউলটা মানে আমি নিজেও খাইছি, মানে পাড়া প্রতিবেশী আর কি প্রকাশ করে ওনারাও আর কি নিয়ে গেছে। 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি পর্যন্ত নিয়ে গেছে। এখন বর্তমান হবে এখনো 6-7 মণের মতো ধান হবে। কুটি আনি এখন দেখছি চাউলের মতনে ভাত একটু আনতেছিল, তা আনতে টানতে ভালোই লাগছে ভাতগুলো, মিষ্টি মিষ্টি না হচ্ছে। এটা এইরকম ভাতের মতন নয় আর কি, এটা অন্য মতন নাও আছে, মানে মিষ্টি নাও আছে। তা আনতে খাইয়ে তো এখন সবাই দেখবা হচ্ছে নিয়ে যাচ্ছে, চাউল বদল করে নিয়ে যাচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে। ভারতের কয়েকটি প্রদেশে বাণিজ্যিকভাবে বাঁশ ফুলের বীজ থেকে চাল সংগ্রহ করে। চাল দেখলাম, চাল মুখে দিলাম, মুখে দিয়েও টেস্ট লাগতেছে। আমি নিয়ে গেছি 2 কেজি, নিয়ে যাওয়ার পর ওটার ভাত, পায়েস ভাগ ভাগ করে খাইছে। তো বাঁশের চাল কিভাবে হচ্ছে আমিও এই প্রথমবার আমি জীবনে দেখলাম। তো এরকমটা হতেই পারে। এই চাল ধানের চালের মতোই পুষ্টি সমৃদ্ধ, এটা খাওয়াও যেতে পারে। এটা ভাত হিসেবে, নাস্তা হিসাবে বা অন্য যে কোনোভাবে এটা খাওয়া যেতে পারে। এটার পুষ্টিমান অত্যন্ত ভালো। সঞ্জুকে দেখে শখের বশে বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহ করছেন অনেকেই। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার 115তম আসর চলছে লালদিঘির পাড়ে। বিস্তারিত জানাতে সহকর্মী রুনা আনসারি যোগ দিয়েছেন। রুনা, বলি খেলার এই মুহূর্তের পরিস্থিতি বা অবস্থা কেমন দেখছেন আপনি, আর কতজন বলি এবারের আয়োজনে অংশ নিচ্ছেন? আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন বলি খেলার যে 115তম আসর, সেটি কিন্তু হাজার হাজার দর্শকে পরিপূর্ণ
এই লালদিঘির ময়দান এবং প্রতি বছরে বলি খেলায় প্রায় 100 জনের বেশি বলি তারা অংশ নেন। যেহেতু বলি খেলা চলাকালীন সময়েও অনেকে সেখানে নাম অন্তর্ভুক্ত করেন, যার কারণে এখন পর্যন্ত আমরা আয়োজকদের সাথে কথা বলে জেনেছি প্রায় 110 জনের বেশি বলি এখানে অংশ নিয়েছেন। তো এখন দ্বিতীয় রাউন্ড চলছে খেলার এবং অতি তাপদাহর মধ্যে এবার আয়োজকরা মনে করেছিল হয়তো দর্শক কিছুটা কম হবে, কিন্তু সেটি ভুল প্রমাণিত করে লালদিঘির ময়দানে কানায় কানায় পরিপূর্ণ দর্শক। শুধু চট্টগ্রাম মহানগর নয়, চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে এবং চট্টগ্রামের বাইরেও কিন্তু নানা জেলা থেকে এখানে জব্বারের বলি খেলাটি উপভোগ করার জন্য মানুষ ছুটে আসেন। এই বলি খেলার মূল একটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে সেটি ব্রিটিশ সরকারের সময় যে ব্রিটিশ শাসনের সময় এখানকার যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন তাদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে মনোবল এবং সাহস বাড়ানোর জন্য এই চট্টগ্রামের আন্দরকিল্লা জব্বার আলী তিনি এই বলি খেলার আয়োজন করেছিল এবং সেই আয়োজনটি দীর্ঘ 115 বছর ধরে সফলভাবে চলছে এবং সেটি শুধু চট্টগ্রাম না, পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু এই জব্বারের বলি খেলা একটি ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটি উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক তাপ এবং সবকিছু মিলে তারা এখানে দুপুরের পর থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এটি উপভোগ করছেন। এখানে বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন বলি যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে দুজন বলি সে দীর্ঘ 50 বছর একজন, 40 বছর একজন, তারা অংশ নিয়েছে। তাদের এক একজনের বয়স 70-75 বছরের বেশি। তাদের কিন্তু মনোবল এত বেশি দৃঢ় ছিল, তারা বলছেন জব্বার আলী যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উজ্জীবিত করার জন্য এই খেলাটি তারা প্রচলন করেছিলেন এবং সেভাবে তারা তাদের মনোবল বাড়ানোর জন্য কিন্তু এই খেলায় তারা অংশ নিচ্ছেন। তো চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী বলি খেলাটি এবারও কড়া তাপের মধ্যে সফলভাবে চলছে এবং সেটি এখন পর্যন্ত চলছে, সেটি সন্ধ্যার আগে শেষ করবে এবং গতবার চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লার, এবার চ্যাম্পিয়ন কে হবে সেটি দেখার অপেক্ষায় সবাই রয়েছে। তো চট্টগ্রামের লালদিঘির ময়দানে জব্বারের বলি খেলার আসর চলছে জমজমাটভাবে। এ ছিল আমার কাছে রুবায়েত। দর্শক, চট্টগ্রাম থেকে রুনা আনসারি সহকর্মী বলি খেলার সবশেষ আপডেট জানাচ্ছিলেন আমাকে। ফিলিস্তিনের গাজায় দুটি হাসপাতালের আঙিনায় গণকবরের সন্ধান পাওয়ার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তুর্ক বলেন, স্বাধীন, কার্যকর ও বিশ্বস্ত তদন্তকারীদের অবশ্যই গাজায় প্রবেশাধিকার থাকতে হবে। গাজায় প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে বলেও তিনি আহ্বান জানিয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের আঙিনায় চলতি সপ্তাহে অন্তত 4টি গণকবর পাওয়া গেছে। কবরগুলো থেকে এখন পর্যন্ত 324টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। তীব্র গরমে হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে, বেশিরভাগ শিশু, ঘটছে হিট স্ট্রোক। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন হবে বিজিবি, প্রতি ইউনিয়নে থাকবে ম্যাজিস্ট্রেট। যুদ্ধ নয়, আলোচনার সমস্যা সমাধানের ভালো উপায় ইউএনএসক্যাপের অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই।